নওশাদ সিদ্দিকী একটি বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রীর সাথে 25 মিনিট ধরে। সেই বৈঠকে কি কথা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং নওশাদ সিদ্দিকী ছাড়া কেউ জানে না। বাকি সব সংবাদ মাধ্যম, সারা পৃথিবীর মানুষ এটা নিয়ে শুধু জল্পনা করছে। নওশাদ বেরিয়ে এসে সংবাদ মাধ্যমে যে বাইটটা দিয়েছিল, যেটা সবাই শুনেছে, যে উনি ওনার বিধায়ক এলাকা প্রকল্পের তহবিল খরচার কিছু ব্যাপারে অসুবিধা হচ্ছিল, সেই ব্যাপারে আলোচনা করতে গেছিলেন। বাকি সবই জল্পনা, সবই জলঘোলা। আমিও জানি না ওই বৈঠকে কি কথা হয়েছে। আর নৌশাদের কথায় কেন দিদিমণি ফুরফুরা শরীফ যাবেন? আমি একটা জিনিস বুঝতে পারছি না। বাংলার মুখ্যমন্ত্রী, তিনি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বাংলার সমগ্র মানুষ যারা তাকে ভোট দেন, যারা তাকে ভোট দেন না, তাদের সবার মুখ্যমন্ত্রী। আজকে যখন মুখ্যমন্ত্রী ডিসেম্বরের 24 তারিখ সেন্ট পলস ক্যাথিড্রালে যান, তখন কেন কটাক্ষ করেন না? তাহলে কি উনি খ্রিস্টানদের ভোট চাইতে যান? আজকে মুখ্যমন্ত্রী যখন পয়লা বৈশাখে কালীঘাট মন্দিরে যান, উনি কি হিন্দুদের ভোট চাইতে যান? আজকে মুখ্যমন্ত্রী যদি পবিত্র রমজান মাসে ইফতারে তার আমন্ত্রণ ছিল, সেই আমন্ত্রণ রক্ষা করতে তিনি যদি ফুরফুরা শরীফে ইফতারে যান, তাহলে কিন্তু তিনি মুসলমানদের ভোট চাইতে যাচ্ছেন। এই কথাগুলো যারা বলছেন তারা রাজনীতি বোঝেন না, তারা মূর্খের স্বর্গে বাস করেন। কটাক্ষ করার জন্য আর মিডিয়াতে ভেসে থাকার জন্য এসব অবান্তর মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তিনি ধর্ম নিরপেক্ষ মুখ্যমন্ত্রী। তিনি সবার মুখ্যমন্ত্রী, সব ধর্ম, সব বর্ণ, সব জাতের, সব রকম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষের যারা বাংলার বাসিন্দা, তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জির সাথে এই ছোটোখাটো নেতারা তাদের পাড়া নেতাদের যেন গুলিয়ে না ফেলে। এখানেই তো বিজেপি থেকে শুরু করে বামেরা কটাক্ষ করছে বারংবার যে তোষণের রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের ইফতারে যাচ্ছেন। তো যে বিজেপি বা বিজেপির নেতারা, আমি দেখলাম শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এরকম মন্তব্য করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করতে ফুরফুরা শরীফে যাচ্ছে। তো শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার যদি বাপের বেটা হয়, তাহলে ওরা কি বলতে পারবে যে গতকাল বিজেপির নেত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ইফতারে গেছিলেন? তাহলে রেখা গুপ্তা বিজেপির নেত্রী কি মুসলিম তোষণ করতে গেছিলেন দিল্লিতে? মানে এখানে বাংলায় শুভেন্দু সুকান্ত মুসলমানদের গালাগাল দেবে, মা মাসি তুলে গালাগাল দেবে, বলবে বিধানসভার থেকে ছুঁড়ে ফেলে দেবো, হিন্দু সরকার গঠন করব। আর দিল্লিতে বিজেপির নেতারা এত বড় বড় টুপি পরে মুসলিম তোষণ করতে ভোটে বেরিয়ে যাবে, ইফতার পার্টিতে যাবে। শুভেন্দু সুকান্ত তো অবিলম্বে স্লোগান তোলা উচিত, দফা 1 দাবি 1, রেখা গুপ্তর পদত্যাগ। যদি বাপের বেটা হয় তাহলে এই স্লোগান তুলুক। যদি ওরা বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে, শুভেন্দু বা সুকান্ত, যে তিনি ফুরফুরা শরীফে ইফতারে যাচ্ছেন মুসলিম তোষণ করতে, তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত গতকাল ইফতারে কি করতে গেছিলেন? মুসলিম তোষণ করতে। এই জবাব সুকান্ত আর শুভেন্দুকে দিতে হবে, আর এর প্রতিবাদ সুকান্ত আর শুভেন্দুকে করতে হবে। তাহলে বুঝবো বাপের বেটা, নইলে বুঝবো ধর্মের নামে মেরুকরণের রাজনীতি করতে চাইছে বাংলায়। বাংলার মানুষ এদের যথাযথ জবাব দেবে। এরা কেউ হিন্দু না, এরা দাঙ্গাবাজ, এরা দালাল, পরিষ্কার। এর আগে আমরা দেখলাম নওশাদ সিদ্দিকীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের 25 মিনিটের বৈঠক আপনি উল্লেখ করলেন, এবং তারপরে ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও গিয়ে কি আগামী নির্বাচনের আগে নওশাদ তৃণমূল কংগ্রেসে আসবে? অর্থাৎ নওশাদ কি বাইরন বিশ্বাস হবে, নাকি হামারা পার্টির কোনো নেতা হবে যাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস জোট করবে? এই প্রশ্নের উত্তর তো একমাত্র দলের শীর্ষ নেতৃত্ব, মানে দলনেত্রী মমতা ব্যানার্জি, জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সভাপতি সুব্রত বক্সী ছাড়া রিজু দত্ত কেন আর কারুর দেওয়ার ক্ষমতা নেই। কে দলে আসবে, কে দলে আসবে না, সেটা ঠিক করে দলের শীর্ষ নেতৃত্ব। নওশাদ আসবে না সেটা ঠিক করবে শীর্ষ নেতৃত্ব এবং নওশাদ সিদ্দিকী। যেমন আমি আপনাদের বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসের বাইরে বিজেপির 30টা বিধায়ক এবং 4টি সংসদ ধর্ণা দিয়ে পড়ে আছে যে একটু জায়গা দাও দাদা তোমার চরণ ধুলার তলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছিলেন, আমি আপনাদের জ্ঞাতার্থে আবার বলছি, যে একটু দরজা খুলে দিলে বিজেপির দলটা উঠে যাবে। কিন্তু কারা যোগদান করবে সেটা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে, সেটা আমি বলতে পারি না। আর কারা যোগদান করতে ইচ্ছুক তাদের আদৌ নেওয়া হবে কিনা সেটাও দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে। যদি ভবিষ্যতে নওশাদ জয়েন করে বা নওশাদ সিদ্দিকের সাথে যদি জোট হয়, আপনারা সবাই জানতে পারবেন, তখন এটার ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। মানে অভিষেকের বাড়ির সামনে, ক্যামাক স্ট্রিটের বাড়ির সামনে বিজেপি বিধায়করা ধর্ণা দিয়ে বসে আছে আপনার জয়েন করার জন্য। কালীঘাটের বাইরে কি তাহলে নওশাদ সিদ্দিকী? কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট দুটো অফিস আলাদা হতে পারে, দুটোই তৃণমূল কংগ্রেসের অফিস। একটা বাংলার মুখ্যমন্ত্রীর বাসস্থান তথা
তৃণমূল কংগ্রেসের দলনেত্রীর বাসস্থান এবং অফিস, একটা তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদকের অফিস। দুটো অফিসের জায়গা আলাদা, ঠিকানা একটাই, তৃণমূল কংগ্রেস। কারুর যদি কোনো বিরোধী দলের নেতা, তাদের যদি মানব সেবার ইচ্ছে থাকে, তাদের যদি বাংলা ও বাঙালির উন্নয়নের কথা তারা ভাবে, তো তারা শূন্যপাটি বা অপ্রাসঙ্গিক বিভাজন করে যারা ধর্মের নিরিখে, সেই সব নোংরা পার্টিতে কেন থাকতে চাইবে? তারা চাইবে তাদেরও কেরিয়ার আগে যাক, তারাও মানব সেবা করুক। তো তাহলে তারা তাদের আবেদনপত্র নিয়ে দুটো জায়গাতেই যেতে পারে, হয় কালীঘাট নয় ক্যামাক স্ট্রিট, কিন্তু দুটোর গন্তব্যস্থল তো একটাই, তৃণমূল কংগ্রেস। এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনাদের মিডিয়াতে এই কথাগুলো বলতে হয় কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে খবর বিক্রি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় হট টপিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বললে লোকে দেখবে, খবর পড়বে। তো ঠিক আছে, সেটা আপনাদের জায়গা, আপনারা বলতেই পারেন, কিন্তু আমি স্পষ্টভাবে বলছি কালীঘাট আর ক্যামাক স্ট্রিট কিন্তু এক, দুটোই তৃণমূল কংগ্রেস আর দুটোই তৃণমূল কংগ্রেসের অফিস। রিজুদা, এখানেই প্রশ্ন উঠছে যে মুসলিম ভোট যেটা তৃণমূল কংগ্রেসের দিকে যায় বলে দাবি করা হয়, রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, সেক্ষেত্রে আগামী নির্বাচনে যাতে মুসলিম ভোট ভাগ না হয় আইএসএফ বা নওশাদ সিদ্দিকের দিকে আর তৃণমূল কংগ্রেসের দিকে, সেই জন্য যদি তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের জোট হয় তাহলে আপনাদের সুবিধা হবে বিজেপিকে হারানোর জন্য বা আগামী নির্বাচনের ক্ষেত্রে লড়াই করার জন্য। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছিলেন যে আমরা এককভাবে 2/3 ভোটে মার্জিনে আমরা এককভাবে 2/3 ভোট, বাংলার ভোট পেয়ে আমরা একক সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা সরকার গঠন করব, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তারপরে 27শে ফেব্রুয়ারি কর্মী সভায় দলের সাধারণ সম্পাদক বলেছিলেন আমরা 213 পেয়েছিলাম, 213 থেকে আমাদের শুরু করতে হবে। তো 213 থেকে বেশি, বা দিদিমণির কথা 196 থেকে বেশি, তো এমনিই সরকার গঠন করছে তৃণমূল কংগ্রেস, আমাদের দরকার কি? কিন্তু যখন আপনি মুসলমান ভোটের কথা বলেন, আমি স্পষ্ট বলে দিতে চাই, মুসলমান ভোট বা সংখ্যালঘু ভোট কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়, না তৃণমূলের, না বিজেপির, না কংগ্রেসের, না সিপিএমের। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এটা যে কোনো ধার্মিক মুসলমান যারা তাদের ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারা বিজেপিকে ভোট দেবেন না। কারণ কেউ যদি কারুর পবিত্র রমজান মাসে বিজেপির রাজ্যে তাদের মসজিদে যদি তিরপল লাগাতে হয়, মসজিদের ওপরে যদি বুলডোজার চালায় কোনো রাজনৈতিক দলের ঠোঙা নেতারা যদি রমজান মাসে প্রৌঢ়দের চড়থাপ্পড় মারে, দাড়ি কেটে নেয়, ছাগলের মাংস নিয়ে যাচ্ছে কিন্তু গোমাংস ভেবে তাদের জ্যান্ত জ্বালিয়ে দেয়, তাহলে সেই সম্প্রদায়ের মানুষ কি সেই রাজনৈতিক দলকে কখনো ভোট দিতে পারে? এটা কি সম্ভব? এটা কখনো হয় না। তাই বাংলার ইসলাম ধর্মে বিশ্বাসী যে মুসলমানরা আছেন তারা জীবনেও বিজেপিকে ভোট দেবে না। এবার বিজেপিকে যদি তারা ভোট না দেয় তাহলে দেশের স্বার্থে, দশের স্বার্থে, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে এবং বাংলার উন্নয়নের স্বার্থে আর আছে কে? বাকি তো দুটো শূন্য। তাই তারা তৃণমূলকে ভোট দেন, এটা তো পরিষ্কার কথা। দুটো শূন্য আর অন্যদিকে একটা এক আছে। কে এক আছে? আইএসএফ। খুব ভালো, সাধুবাদ জানাই, থাক এক। এবার থাকলেই হলো, এবার থাকবে তো 26-এ এক, বা সেটাও শূন্যে পরিণত হবে, সেটা ভবিষ্যৎ বলবে। নওশাদ সিদ্দিকী তৃণমূলে আসলে বা জোট হলে কি আপনাদের সুবিধা হবে? আমি তো উত্তরটা দিয়ে দিলাম যে আমরা 213 পেয়েছি, আমাদের নেত্রী বলে দিয়েছেন আমরা এমনি 2/3 ভোট পাবো, মানে 190-196 সিট পাবো। আমাদের সাধারণ সম্পাদক আমাদের টার্গেট বেঁধে দিয়েছেন 213 থেকে এগোতে হবে, মানে বাড়াতে হবে। তো তাহলে আমাদের অন্য কাউকে দরকারটা কেন হবে? আমি তো এটা বুঝতে পারছি না। দরকারটা পড়লো কেন 2016-র পরে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর আগে ফুরফুরা শরীফে যাওয়ার আমি এটাই বুঝতে পারছি না আপনি কেন এই প্রশ্নটা করছেন। এটার সাথে রাজনীতির কি সম্পর্ক আমি তো বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী যদি কালকে কালীঘাটে যান তাহলে আপনারা বলবেন ওই তো হিন্দু তোষণ করতে গেছে, বিজেপির ফাঁদে পা দিচ্ছে। যদি মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে যান তাহলে আপনারা বলবেন মুসলিম ভোটের জন্য যাচ্ছে। যদি কালকে, কিছুদিন আগে তো মুখ্যমন্ত্রী গুরুদুয়ারা গেছিল, তাহলে কি উনি শিখ ভোট চাইতে গেছিলেন? কালকে যদি মুখ্যমন্ত্রী চার্চে যান তাহলে কি খ্রিশ্চান ভোটের জন্য যাবেন? মিডিয়ার কাছে মুখ্যমন্ত্রী কোনো ধর্মের কোনো ধর্মীয় স্থানে গেলে তো শাখের করাত, না গেলে বলবেন যায় না, গেলে বলবেন তোষণ করতে গেছে। তো নরেন্দ্র মোদী ঠিক একইভাবে যখন সুফি সভায় যায়, যখন পাকিস্তানে বিরিয়ানি খেতে যায়, যখন নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রীরা ইফতার পার্টি করে, তখন তারা মুসলিম তোষণ করে না? যখন নরেন্দ্র মোদী কুম্ভে ডুব দিতে যান বা নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথে পুজো দেন, তাহলে কি উনি হিন্দু তোষণ করছেন?
নরেন্দ্র মোদী যদি চার্চের কোনো প্রেয়ারে যান, বহুবার গেছেন, তাহলে কি উনি খ্রিস্টানদের তোষণ করছেন? একটা জিনিস বুঝতে হবে, দেশের প্রধানমন্ত্রী হোক বা দেশের মুখ্যমন্ত্রী হোক, যে কোনো রাজ্যের হোক, তারা তাদের সংবিধানকে স্পর্শ করে শপথ গ্রহণ করতে হয় মুখ্যমন্ত্রী পদে বা প্রধানমন্ত্রী পদে। আর যখন আপনি ওই সংবিধানকে স্পর্শ করে শপথ বাক্য পাঠ করেন, সেই সংবিধানে স্পষ্ট লেখা আছে যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তো ভারতবর্ষের রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তারা ধর্মনিরপেক্ষ, তাদের হতেই হবে ধর্ম, তাদের ব্যক্তিগত ধর্ম থাকতেই পারে, কিন্তু তাদের ধর্ম নিরপেক্ষ হতে হবে, কারণ তারা সেই সংবিধানকে স্পর্শ করে সেই রাজ্যের বা পুরো দেশের তারা প্রতিনিধি, তারা কোনো ধর্মকে আলাদা করে বেছে নিতে পারেন না। এটা মিডিয়াকেও বুঝতে হবে। আর বিরোধী 2 টাকার ঠোঙা নেতা যারা এইসব তোষণ খেলা করে, তাদের আসলে পেটে কালির দাগের অভাব। তো তাই বলবো, অল্প পড়াশুনো করে একটু বুঝতে ব্যাপারটা, যে তারা কি বলার চেষ্টা করছে, আর মানুষ এদের বক্তব্যে হাসছে। দাদা, একটা শেষ প্রশ্ন, তোহা সিদ্দিকীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠকের কথা শোনা যাচ্ছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? এটার মধ্যে তো প্রতিক্রিয়ার কিছু ব্যাপার নেই। তোহা সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফে দায়িত্বে আছেন, আজ থেকে না, বহু 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 দশক ধরে। আপনি এতবার আমাকে নওশাদ সিদ্দিকীর প্রশ্ন করলেন, নওশাদ সিদ্দিকীর যখন রাজনীতিতে জন্ম হয়নি, তার আগের থেকে তো মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে যাচ্ছে, এটা তো বাস্তব কথা। আব্বাস সিদ্দিকীর যখন জন্ম হয়নি, তার আগের থেকে মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে যাচ্ছেন। তো ফুরফুরা শরীফের পবিত্র মাজারের দায়িত্বে তোহা সিদ্দিকী সাহেব বহু বহু দশক ধরে আছেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে ইফতার করতে যাচ্ছেন। আজকে সেখানে গিয়ে যদি তোহা সিদ্দিকী সাহেবের সাথে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত 10 মিনিট বা 15 মিনিট একান্তে আলোচনা করেন, এটা নিয়ে বিতর্ক আসছে কোথা থেকে, এটা তো আমি বুঝতে পারছি না। আজকে ধরুন, আমার বাড়িতে যদি একটা বড় অনুষ্ঠান হয়, সেখানে যদি আমি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাই, আমার বাড়ির অনুষ্ঠানে আমি যদি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাই, তিনি যদি সেই আমন্ত্রণ রক্ষা করতে আসেন, আর সেখানে এসে যদি তিনি আমার বা আমার পরিবারের সাথে একান্তে 10 মিনিট কথা বলেন, তার সেটা কি বিতর্কিত? এটা তো স্বাভাবিক। দেখুন, একটা কথা বলি, মানুষকে একটা জিনিস বুঝতে হবে, বিরোধীরা যারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, বিরোধীরা যারা শূন্যে পরিণত হয়ে গেছে, বিরোধীরা যারা খেই হারিয়ে ফেলেছে, যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তারা রাজনীতিটাকে না জিলিপির মতো পেঁচানো দেখিয়ে পরিবেশন করতে চায় মানুষের কাছে। রাজনীতি কিন্তু সবসময় অতটা জটিল না, রাজনীতি কোনো কোনো সময় খুবই সরল, সেটা সরলভাবে দেখাটাই ভালো।